6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। আবাসিক এলাকাকে আবাসিক, কমার্শিয়াল এলাকায় কমার্শিয়াল স্থাপনা করা। এখন থেকে 6 মাস তাদেরকে সময় দেওয়া হবে। 6 মাসের মধ্যে তারা যদি নিজেরা না করে তাহলে উচ্ছেদের দিকে যাবে। স্বাগত জানালেন নগরবাসী। বিশেষজ্ঞরা বললেন, যারা অনুমোদন দিয়েছে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও। সিদ্ধান্তটি ভালো, যদি উঠায় না হয় তাহলে আমাদের খুবই সুবিধা হয়। যানজট মুক্ত থাকবো, আমরা অনেক ইজিলি আমরা চলাফেরা করতে পারবো। অনুমোদন দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে সিটি কর্পোরেশন, রাজুক আপত্তি করে নাই, তাহলে কে দায়ী থাকবে? ওই প্রতিষ্ঠান এবং যারা অনুমোদন দিয়েছেন তারাও দায়ী থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তনুর প্রথম ময়না তদন্তের ধর্ষণের কোনো আলামত মেলেনি, পাওয়া যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, জানালেন তদন্তকারী চিকিৎসক। পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যার কারণ জানা যায়নি এখনো, ইমাম সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। পেশাদার খুনিরাই খুন করে ব্রিক গ্যালারির কর্মকর্তাকে, জানালো পুলিশ। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জন নিহতের পর ওই বাড়িতেই মিলল 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র। জঙ্গি কার্যক্রম পরিচালিত হতো ধারণা পুলিশের। 10 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 28 টাকা কেজি দরে 2 লাখ টন গম সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। এবং 80,000 অবৈধ বাংলাদেশিকে ফেরত নেওয়ার তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যাচাই বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত। রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিনকে হত্যা করার কারণ এখনো জানা যায়নি। হত্যা রহস্য উদ্ঘাটনে মসজিদের ইমাম সহ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদ, এই মসজিদেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন বিল্লাল হোসেন। প্রতিদিনের মতো তার ফজরের আজান দেওয়ার কথা থাকলেও সোমবার কেউ আজান শোনেননি। নামাজ আদায় করতে এসে মসজিদের সিঁড়িতে হাত বাঁধা অবস্থায় বিল্লালের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ইমাম। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, ফজরের নামাজের আগে যে কোনো সময় হত্যা করা হয় বিল্লালকে। সবচেয়ে গুরুতর জখম তার পেটে, এটাই সবচেয়ে মারাত্মক জখম এবং সেই জখমের ফলেই হয়তো উনি মারা গেছেন। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। যেহেতু উনি মসজিদের বিভিন্ন দোকানের এবং বিভিন্ন দান বাক্সের টাকা পয়সা, বিভিন্ন দোকানের ভাড়াও উনি মাঝে মাঝে কালেকশন করেন, সেটাও হতে পারে। তো আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছি। দীর্ঘদিন এ মসজিদে নামাজ আদায় করা মুসল্লি, এলাকাবাসী, মসজিদ মার্কেটের দোকানদার ও পরিবারের সদস্যরা নিষ্ঠুরে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন। মিলাদ পড়ায়, দোয়া দুরুদ করে যায়, কালকেও দোয়া দুরুদ করে গেছে। আইসার শুনলাম যে মজুম সাহেবের মেরে লিয়েছে, রমজানে অনুযায়ী তারে মাইরা বলি টাকা টুকা নিয়ে গেছিল, এটা শুনছিলাম আমরা। ছোটতে দেখাইতে আসি যে হ্যাঁ খেদমত করতেছে মসজিদের, খুব ভালো লোক, এরকম কিছু তো শুনি নাই। এর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য বা কেউ লগে ঝগড়া লাগছে, কিছু লাগছে। আমরা দাবি এর সুষ্ঠু বিচার হোক, এর বিচার চাই, এর তদন্ত হোক, এর মানে এই যে হত্যা হইল এর হত্যার বিচার চাই। নিহত বিল্লালের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে ঝব্বু খানম জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ব্রিক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামকে পেশাদার খুনিরাই হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে ইরফানের ভাই দুপুরে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে কলাবাগান থানায় মামলা করেছেন।
ডাচবাংলা ব্যাংকের ধানমন্ডি ৮ নম্বর রোড শাখার সামনে গত ১.৫ বছর ধরে রয়েছে পুলিশ পাহারা। দৃক কর্মকর্তা ইরফানুল ইসলাম গত শনিবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন অপহরণ হন তখনও ছিল পুলিশি নজরদারি। তারপরও কিভাবে সম্ভব হলো দিনের প্রথম ভাগে একজন মানুষের উধাও হয়ে যাওয়া, এ প্রশ্নই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। এদিকে ব্যাংকের বাইরের পর্যবেক্ষণ ক্যামেরায় ধরা পড়া ছবি সংগ্রহ করেছে পুলিশ ও ডিবি। তাতে ব্যাংক থেকে ইরফানের পিছু পিছু বের হয়ে আসা এক যুবককে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। সব মিলিয়ে পুলিশ মনে করছে সাধারণ ছিনতাইকারীরা নয়, পেশাদার খুনিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোবাইলটা কিন্তু নেয় নাই, মোবাইলটা কিন্তু ওইখানে পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে যারা প্রফেশনাল না হলে মোবাইলটা নিয়ে যেত। যদি তাদের টাকাটা ছিনতাই করার উদ্দেশ্য হইতো তাহলে তারা মাইরা ফেলানোর কোনো কারণ আমি দেখতেছি না। মাইরা ফেলানো তো আরেকটা রিস্ক না, এই রিস্ক নিতে যাবো কেন? সোমবার দুপুরে নিহতের বড় ভাই অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। এ সময় সেদিন যে গাড়ি নিয়ে ইরফান ব্যাংকে গিয়েছিল তার চালক জানান নিখোঁজের কয়েক মিনিট আগে ইরফানের সাথে তার শেষ কথা হয়। 38 আমি ফোন করছি, 11:43 ইরফান ভাই আমাকে ব্যাক করছে, বলছে আপনি কোথায় আছেন? আমাদের পাশের রাস্তায় মাঝামাঝি, মানে যাতে গ্রিন রোড থেকে আর প্লাস এই যে মিরপুর রোড থেকে আর কি মাঝামাঝি একটা পজিশন আছে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এটা বলছে। তারপরে ওই সার্জন সাহেবের সাথে কথা বলতেছি, তাই এর মধ্যে আমি টাকা দিয়ে দিলাম। আমার আপনার ওই একটা কেস দিয়ে দিচ্ছে আর কি, একটা বিলের 1200 টাকা। এটা দেওয়ার পরে আমি আবার ফোন করলাম যে আমি কেস তুলছি টাকা দিয়ে, মানে এটা বলার জন্য আমার কাগজ, আমি 2টা কাগজ নিয়েছিল গাড়ির, ওইটা ফেরত নেওয়ার জন্য। তা ফোন করলাম, ফোন ঢুকতেছে না, বলছে এই মুহূর্তে সংযুক্ত সম্ভব হচ্ছে না। শনিবার অফিসের টাকা তুলে ব্যাংক থেকে বের হওয়ার পর নিখোঁজ হন দৃক গ্যালারির কর্মকর্তা ইরফান। সেদিনই বিকেলে পুলিশ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে তার মৃতদেহ উদ্ধার করে। পরদিন পরিবার তা শনাক্ত করে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এমনকি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণও জানাতে পারেননি তিনি। বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কমদা প্রসাদ সাহা। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করতে পারেননি। আমরা যে রিপোর্ট পেয়েছি সেখানে বিষের কোনো আলামত বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মৃতার শরীরে 2টি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেটা মৃত্যুর জন্য যথেষ্ট নয় বলে প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা মনে করেছেন। এদিকে তনুর হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় ধর্মঘট ও মানববন্ধন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। নেত্রকোনায় ক্লাস বর্জন করে 1 ঘন্টা ধর্মঘট পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পরে সাতপাই এলাকায় মানববন্ধন করে তারা, এতে শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। এদিকে মৌলভীবাজারের চৌরাস্তা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ফরিদপুর ও শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা মাফিক 6 মাসের মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া বায়োমেট্রিক সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি বা ঝুঁকি নেই বলেও জনসাধারণকে আশ্বস্ত করেছে মন্ত্রিসভা। রাজধানীর অধিকাংশ আবাসিক এলাকায় এখন আর আবাসিক চরিত্রে নেই। এসব এলাকায় দিনকে দিন গড়ে উঠেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এবং গড়ে ওঠা নিত্য নতুন বিপণী বিতানের ভিড়ে আবাসিক ও বাণিজ্যিক এলাকার মধ্যে পার্থক্য খুঁজেই পাওয়া যায় না। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে এবার নির্দেশনা এসেছে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় 6 মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সরে যেতে হবে। আবাসিক এলাকায় বার লাইসেন্স বাতিল করুন ও অপসারণ এবং নতুন কোনো লাইসেন্স প্রদান না করার জন্য
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আবাসিক এলাকাকে আবাসিক চরিত্রের মধ্যে নিয়ে আসা, কমার্শিয়াল এলাকায় কমার্শিয়াল স্থাপনা করা, পাইকারিভাবে সবার জন্য 6 মাস। সকল প্রতিষ্ঠান মানে যেগুলো অননুমোদিত বলছি আমরা শব্দটা ব্যবহার করছি, যে যেগুলো লিগালি আনটাইটেলড না। বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদিত, কিন্তু তারা ভাড়া বাসায় চালানোর জন্য অনুমোদন প্রাপ্ত না, তারা তাদের ক্যাম্পাসে চলে যাবে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে সেগুলো লাইসেন্স বাতিল করা হবে। এখন থেকে 6 মাস তাদেরকে সময় দেওয়া হবে। 6 মাসের মধ্যে তারা যদি নিজেরা না করে তাহলে উচ্ছেদের দিকে যাবে। আর সকল অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স বাতিল করা, ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সংস্থা যেমন ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন এই সমস্ত সংযোগ বন্ধ করে দেওয়া এবং ভ্যাট বা আইটি গ্রহণ বন্ধ করা। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে গ্রাহকের কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে কারো কোনো ক্ষতি হবে না, এবং এটার যদি মিসইউজ হয় তাহলে এটার কিন্তু বড় শাস্তি আছে অপারেটরের, 300 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আঙুলের ছাপ নেওয়া হলে গ্রাহকের কোনো ক্ষতি কিংবা ভয়ের আশঙ্কা নেই উল্লেখ করে জনসাধারণকে দ্রুত এই পদ্ধতিতে সিম নিবন্ধনের আহ্বানও জানানো হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক ভবন সরানোর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীবাসী। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রতিষ্ঠান যারা অনুমোদন দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রতিষ্ঠান থাকার কারণে রাস্তাঘাটগুলো জ্যাম হয়ে যায়, আসা যাওয়া চলাফেরা এবং অপরিচিত লোক এখানে বেশি ঘোরাফেরা করে, যেটা আমাদের সিকিউরিটির জন্য, আবাসিক এলাকার সিকিউরিটির জন্য খুবই বিপজ্জনক। যানজট মুক্ত থাকবো, আমরা অনেক ইজিলি আমরা চলাফেরা করতে পারবো। অনেক ভালো একটা ইয়া হবে, এটা আসলে ভালো হবে, এটা আমি মনে করি। সিদ্ধান্তটি ভালো, কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে যদি খাবার দাবার বা ছোটখাটো শপিং সেন্টারগুলো হয়, সেগুলো আমাদের জন্য কিছু সমস্যা তৈরি করবে। ব্যবসায়িক হিসেবে আমাদের সবারই একটু ঝামেলা পোহাতে হবে। হ্যাঁ, সেই সিদ্ধান্তটা সরকার যেভাবে ভালো বুঝবে, হয়তো ব্যবসায়ীরা তাদের সাথে বসবে। বিশ্ববিদ্যালয়ে 4000-5000 ছাত্র নিয়েছে, তারা কিন্তু এখানে হবারই তাদের আইন নেই। মঞ্জুরি কমিশন কখনোই তাদেরকে অনুমোদন দিবে না, কিন্তু অনুমোদন দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে সিটি কর্পোরেশন। রাজুক আপত্তি করে নাই, অনাপত্তি জানায় নাই, তাহলে কে দায়ী থাকবে? ওই প্রতিষ্ঠান এবং যারা অনুমোদন দিয়েছেন তারাও দায়ী থাকবেন। আগামী 10 মে থেকে কৃষকের কাছ থেকে প্রতি কেজি 28 টাকা দরে 2 লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে বর্তমানে চালু থাকা ভিজিএফ কার্ড বাতিল করে জুলাই থেকে দেশের 50 লাখ দরিদ্র পরিবারকে সুলভ মূল্যে গম বা চাল বিতরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সরকারি খাদ্য গুদামগুলোতে চাল ও গম মিলিয়ে প্রায় 12,09,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে 3,26,283 মেট্রিক টনেই গম। এই অবস্থায় চলতি মৌসুমে আরও গম কেনার পাশাপাশি খাদ্য সংগ্রহ ও মূল্য নির্ধারণ করতেই সচিবালয়ে বৈঠক করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। গত বছর একই সময়ে 1.5 লাখ মেট্রিক টন গম ক্রয়ের সিদ্ধান্ত হলেও এবার আরও 50,000 মেট্রিক টন বেশি, অর্থাৎ 2 লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরও কৃষকের কাছ থেকে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হলো। 2 লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করব, মূল্য 28 টাকা। 10 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 31 মে পর্যন্ত সেই সংগ্রহ চলবে। এদিকে দেশের হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিতে আগামী জুলাই থেকে 50 লাখ পরিবারকে সুলভ মূল্যে 30 কেজি করে চাল অথবা গম বিতরণের সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। আগামী অর্থ বছর থেকে 50 লক্ষ পরিবারকে প্রতি পরিবারকে 30 কেজি করে প্রতি মাসে আমরা সুলভ মূল্যে আমরা চাল বা গম আমরা বিতরণ করব। সেই মূল্যটা এখনো নির্ধারণ হয় নাই। বিজিএফ আমরা উঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। বিজিএফ উঠিয়ে দেবে বিজিএফ কার্ডধারী যারা, সেই ধরনের হতদরিদ্র মানুষের মধ্যেই এই সুলভ মূল্য কার্ড বিতরণ করা হবে। কৃষকের উৎপাদন খরচ কেজি প্রতি 27 টাকা হিসেবে 1 টাকা লাভের বিষয়টি বিবেচনায় রেখেই সরকার গম ক্রয়ের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এদিকে কৃষকের কাছ থেকে কেজি প্রতি 28 টাকা দরে গম সংগ্রহের সিদ্ধান্তে উচ্ছ্বসিত চাষিরা। পাশাপাশি গম ক্রয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে তারা। আমরা সরকারকে সাধুবাদ জানাই। সরকার গম আমাদের স্থানীয় যে ফসল হবে এটা খরিদ করবে এবং 28 টাকা রেট দিছে। সরকার যে উদ্যোগ নিছে আসলে খুব ভালো। দালাল বা ব্যবসায়ী যাতে গম কিনতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকবো। সরকারের কাছে এটাই আমাদের দাবি, যাতে গমটা যখন ক্রয় করে কৃষকের কাছে সরাসরি সরকার ক্রয় করে, তাইলে আমরা 28 টাকা ধরে দামটা ঠিক ন্যায্য মূল্যটা পাবো। 28 টাকা কেজি গম যদি নিজে সরকার কিনে তাহলে আমরা কৃষক এবং বেঁচে যাব। গম যদি কিনে তবে আমাদের লাভ হবে, ঠিক আছে, এতে আমরা অনেক খুশি, তাহলে আমাদের খরচটা উঠে যাবে। যেটা রেট দিয়েছে সেটা যদি কৃষক পর্যায়ে থেকে যদি কিনে তাহলে অবশ্যই সেটা কৃষক উপকৃত হবে। সরকার যদি এই গমটা নিজে সরকার লোক দিয়ে আমরা কিনে সরাসরি কিনে তাহলে আমরা খুব খুশি। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে প্রতারণার অভিযোগে 4 নাইজেরিয়ান ও 1 বাংলাদেশি নারী আটক। এসএমএস ও ইমেইলের মাধ্যমে মানুষকে প্রতারণার অভিযোগ। বগুড়ার শেরপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে 20টি গ্রেনেড উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সকাল পর্যন্ত অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি কোনো জঙ্গি সংগঠনের আস্তানা। পহেলা বৈশাখকে সামনে রেখে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বাড়িতেই গতরাতে বোমার বিস্ফোরণে 2 জন নিহত হন। বগুড়া থেকে মোহাম্মদ রবিউল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোমা বিস্ফোরণের খবর পেয়ে সোমবার সকালে গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও র্যাবের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি ও 20টি বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে 13 সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে গ্রেনেড বলে শনাক্ত করে। বোম ডিসপোজাল টিম আপনারা দেখেছেন আজকে সকালবেলা এখানে এসেছে এবং এই বাসাটি তল্লাশি করে এ পর্যন্ত আমরা 20টি তাজা গ্রেনেড উদ্ধার করেছি, 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং আরো বেশ কিছু সংখ্যক অন্যান্য আলামত উদ্ধার হয়েছে। আমরা প্রাথমিকভাবে আশঙ্কা করছি প্রাপ্ত আলামত দেখে এটা হয়তো কোনো জেএমবি বা অন্য কোনো গোষ্ঠীর কাজ হতে পারে। তারা এই গ্রেনেড বানাতে গিয়ে এই বিস্ফোরণটি করে। পহেলা বৈশাখকে সামনে রেখে জঙ্গিদের কোনো কার্যক্রম পরিচালনা হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা ভিকটিমের এখনো পরিচয় নিশ্চিত করতে পারিনি। আমরা পরিচয় পেলে তারা কোন গোষ্ঠীর সদস্য এটা আমরা যদি নিশ্চিত করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে আমরা বলতে পারবো। পুলিশ জানায় 1 এপ্রিল জোয়ানপুরের মাহবুবুর রহমানের বাড়ি ভাড়া নেয় 2 ব্যক্তি। রোববার রাত 9টার দিকে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের বাসিন্দারা সেখানে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় 2 জনকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সময় সংবাদ, বগুড়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বসবাসরত 2.5 লাখ বাংলাদেশির মধ্যে 80,000ই অবৈধ বলে দাবি করে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে সচিবালয়ে এসে দেখা করে অনুরোধ করেন বলে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এসব বাংলাদেশিকে চিহ্নিত করে তাদের তালিকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। 2.5 লক্ষ বাংলাদেশি মানুষ ওখানে থাকে এবং তার মধ্যে তাদের হিসাবে 80,000 ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে গিয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিংবা যে ছাত্রত্ব ছিল সেই ছাত্রত্ব নাই, এই বিভিন্ন কারণে তারা ইলিগাল হয়েছে। এখন তাদের কিভাবে আমাদের দেশে ফেরত আনা যায় সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আসছি। বলেছি যে আমরা আইডেন্টিফিকেশন আমাদের করতে হবে, যে আপনি 80,000 বলছেন সেই 80,000 সবাই বাংলাদেশি কিনা সেটা আমাদের প্রথম দেখতে হবে। আপনারা লিস্ট পাঠান, বাংলাদেশি হলে তাদের ফিরে আনার জন্য আপনাদের প্রচেষ্টার সঙ্গে আমরাও দেখব।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে আরো $8,32,000 ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে ফেরত দিয়েছেন ক্যাসিনো অপারেটর কিম অং। সোমবার আইনজীবীর মাধ্যমে এই অর্থ ফেরত দেন তিনি। এই অর্থ হ্যাকিংয়ে জড়িত চীনা ব্যবসায়ী গাও শুহুয়ার ইস্টার্ন হাইওয়ে লেজার কোম্পানি এবং মাইডাস ক্যাসিনো থেকে এসেছে বলেও জানিয়েছেন কিমের আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ। তিনি আরো জানান, কিমের কাছে থাকা বাকি অর্থ ফেরত পেতে আরো 15 থেকে 30 দিন সময় লাগতে পারে। Estavillo says at the branch level they're also investigating Reserve Officer Adrian Yuhuico. His name এদিকে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্স সফররত বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা সহ সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। আগামীকাল অনুষ্ঠিত সিনেট শুনানিতেও তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। টেলিফোনে রাষ্ট্রদূত জন গমেজ সময় সংবাদকে জানান, অর্থ উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার বিষয়ে কাজ করছেন তারা। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে আমার রেগুলারলি যোগাযোগ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এখানে 2 জন অফিসিয়াল আসছেন এবং ওনারা এখানকার যে সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়ালদের সঙ্গে মিটিং করেছে। আমরাও ছিলাম, আমি আর আমার ডেপুটি চিফ অফ মিশন শাহনাজ গাজী, এবং আমরা এই সকাল থেকে যে মাত্র আমাদের মিটিং শেষ হলো। আর ইন দ্য মিন টাইম আজকে এখানকার 38 মিলিয়ন প্লাস পেসো, আমাদের অ্যাপ্রক্সিমেটলি 38.2 বিলিয়ন পেসো ওইটা একজনের কাছে ছিল, ওইটা আমরা পেয়েছি। ওখানে আমরা ওই ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিয়েছি, ওয়ার্ল্ডে ওরা চলে গেছে, ওয়ার্ল্ডে টাকাগুলো রেখে দিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে যাদের কাছে টাকা আছে এগুলো আমরা যোগাযোগ করতেছি এবং সেটা আমরা সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিচ্ছি, তারপরে এটা বাংলাদেশে পাঠানো হবে। ক্রিকেটে অসাধারণ কিংবা কল্পনাতীত এই শব্দগুলো সবই হাওয়ায় মিশে গেছে দ্বীপপুঞ্জের দেশ ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য পারফরমেন্সে। মাত্র 1.5 মাসের ব্যবধানে আইসিসির মেগা 3টি ইভেন্টে তাবৎ দুনিয়ার ক্রিকেট পরাশক্তিদের হারিয়ে সবই জিতেছে ক্যারিবীয়রা। স্বপ্ন জয়ের শুরুটা ছিল যুবাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে, এরপর জাতীয় নারী দল আর শেষের কবিতায় গেইল ব্রাভোরা। দর্শক, চলুন এক ঝলক দেখে আসি ওয়েস্ট ইন্ডিজের 3টি শিরোপা জয়ের গল্পের কিছু অংশ। কোন জ্যোতিষী কিংবা বৌদ্ধ কি কল্পনা করেছিলেন এবছর ক্যারিবিয়ানরা জন্ম দিবে একের পর এক রূপকথা? হ্যাঁ, রূপকথাই তো। বছরের শুরুটা অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের বিশ্ব শিরোপা দিয়ে। যে কীর্তি লারা গেইলরা গড়তে পারেননি তাই করে দেখিয়েছে স্প্রিঙ্গার হেটমেয়াররা। এরপর গেল 3 আসরে শিরোপা জিতে বিশ্ব টি-20 নারীদের ট্রফিকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা অজিদের অহং চূর্ণ করে প্রথমবারের মতো শিরোপা গেল ওয়েস্ট ইন্ডিজের ঘরে। আর সবশেষ ইডেনে ক্রিকেট রোমান্টিকদের আরো একটি রোমাঞ্চে ভরা রাত উপহার দিল স্যামির দল। স্যামুয়েলস ব্রাথওয়েট বীরত্বে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি-20 শিরোপা জিতল ক্যারিবীয় দ্বীপবাসীর ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন দলের নাম ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু এর জয় কি শুধু স্যামিদের? এর জয় তো ক্রিকেটের। বিশ্ব ক্রিকেটে প্রথম দেশ হিসেবে এক বছরে 3টে আইসিসি শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। তাই বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে ক্যারিবীয় বন্দনা। আসর শুরুর আগেও যাদের গোনায় ধরেনি কেউ, অনেকেই তাদের হেয় করে বলেছে ব্রেইনলেস। তারাই ইডেনের মঞ্চ রাঙিয়ে আবারও ক্রিকেট বিশ্বে বিধ্বংসী রূপে ফিরে আসার হুঙ্কার ছাড়ল। কলকাতা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, গেইল স্যামুয়েলসরা যেন বাঁধ ভাঙা উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন সবাইকে। সেই সাথে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে গেঁথেছেন এক সুতোয়। এর আগে 33 বছরের অপেক্ষার অবসান হয় শ্রীলঙ্কায়। 2012তে কলম্বোতে লঙ্কাকাণ্ড ঘটিয়ে আইসিসির বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এর পরের অপেক্ষাটা এত দীর্ঘ হতে দেননি ড্যারেন স্যামি। প্রথম অধিনায়ক হিসেবে জিতেছেন টি-20-র 2টি বিশ্ব শিরোপা। টি-20 ক্রিকেট দিয়ে বিশ্বব্যাপী বিনোদনের ফেরি করে বেড়ান গেইল, স্যামি, ব্রাভোরা। তাদের বীরত্বেই ক্যারিবিয়ান ক্রিকেট আকাশে উঠল নতুন সূর্য। একই বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হারানো প্রতাপ ফিরে পাবারও পূর্বাভাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। রাজধানীর শাহ আলী থানা এলাকার নবাবের বাগ থেকে প্রতারণার অভিযোগে 4 নাইজেরিয়ান নাগরিক এবং বাংলাদেশি এক নারীকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তারা জানান, এই চক্রটি এসএমএস এবং ইমেইলের মাধ্যমে মানুষকে প্রতারিত করে আসছিল। তারা প্রথমে মোবাইল ফোনে ভিকটিমদের এসএমএস পাঠিয়ে জানাতো বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি কিংবা সংস্থার মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন তারা, এবং সেখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে সেই ঠিকানায় যোগাযোগ করতে বলতো। পরে তাদের কাছ থেকে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা।
পিবিআই কর্মকর্তারা জানান, নাইজেরিয়ার নাগরিকদের এ কাজে সহায়তা করত বাংলাদেশি কিছু নাগরিক। এছাড়া তাদের সঙ্গে আরো কয়েকজন বিদেশি নাগরিক জড়িত বলেও জানায় পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। কোনো কোনো সময় তারা নিজেদেরকে কণ্ঠ পরিবর্তন করে ডিপ্লোম্যাট বা সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি এই ধরনের নাম উল্লেখ করে কণ্ঠ পরিবর্তন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা সাধারণত দেখা যায় যে বলতে চায় যে আপনি কোকাকোলা পুরস্কার পেয়েছেন, আপনি আইসিসি টুর্নামেন্ট পুরস্কার পেয়েছেন, এফএও পুরস্কার পেয়েছেন, ইউএনডিপি পুরস্কার পেয়েছেন এবং সেই সাথে অর্থপ্রাপ্তি। তো এই প্রতারণা চক্রর এই কার্যক্রমের মূলত এখানে অনিবন্ধিত সিম এর মাধ্যমে কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা হয়ে থাকে। রাষ্ট্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যাকাণ্ড ধামাচাপা দিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ক্ষমতার হাত বদল হলে জনতার রোষানল থেকে ক্ষমতাসীনদের মুক্তি মিলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল লুট হয়েছে, সেই লুটকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তনু হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা বলতে চাই যে আমরা এইভাবে বিভ্রান্ত হব না, এই বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হবে না। অন্য কেউ যদি আপনাদের পতনের পরে ক্ষমতায় আসে, যেভাবে আপনারা আজকে গ্রামগঞ্জে মানুষকে খেপিয়ে তুলছেন, যেভাবে তাদেরকে বিক্ষুব্ধ করছেন, সেই রোষানল থেকে আপনারা রেহাই পাবেন না। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের স্থানীয় একটি মসজিদে তার প্রথম জানাজা হয়। তার দ্বিতীয় জানাজা হয় এফডিসিতে। রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী চলচ্চিত্র নির্মাতা। এদিকে গুণী এই চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের চলচ্চিত্র অঙ্গনে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। অ্যাকশনধর্মী মানসম্মত বাংলা চলচ্চিত্রের কথা আসলেই যে মানুষটির নাম প্রথমে মনে পড়বে তিনি শহীদুল ইসলাম খোকন। ঘাতক, পালাবি কোথায়, ম্যাডাম ফুলি, ভণ্ড, লাল সবুজ সহ অসংখ্য ছবি তিনি উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্রকে। আপামর দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে তার সিনেমায় সুকৌশলে তুলে এনেছেন সমাজের বৈষম্য, অবিচার এবং তা থেকে উত্তরণের উপায়। খোকনের মৃত্যুর খবরে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই ছুটে আসেন তার বাসায়। গুণী এই মানুষটির মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন তারা। সে বিরল রোগে আক্রান্ত হওয়ার পরে উনি অনেক কষ্ট করেছে। তারপরে বাংলাদেশ মেডিকেলে মানে উত্তরা মেডিকেলে প্রায় 3 মাস যাবৎ ক্ষমতা ছিলেন, থাকার পরে আজকে তার অবসান হলো। উনি অনেক ভালো মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন, ভালো গুণের অধিকারী ছিলেন। সারা জীবন দেখেছি মানুষের বিপদে উনি পাশে যে দাঁড়িয়েছেন। দুপুরে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের স্থানীয় একটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। পরিচালক হিসাবে অত্যন্ত পরিশীলিত ছিল এবং পরিমার্জিত ছিল, চেষ্টা করত সব সময় ভালো কিছু করার জন্য। যারা আমাদের চলচ্চিত্রগুলোকে সনাতন পদ্ধতির বাইরে এনে আধুনিকতার স্পর্শে দাঁড় করাতে পেরেছিলেন, তাদের অন্যতম আমাদের আজকের শহীদুল ইসলাম খোকন। রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর বেশ কয়েকদিন আগে থেকেই লাইফ সাপোর্টে ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম মেধাবী নির্মাতা শহীদুল ইসলাম খোকন। গুণী এই চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরেই মোটর নিউরো ডিজিজে ভুগছিলেন। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোর 5টা থেকে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। রেলওয়ে বিভাগ জানায়, গত রাতে ভারী বর্ষণের কারণে মাটি সরে গিয়ে ব্রিজটি ধসে যায়। খবর পেয়ে ভোর 5টা থেকে রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় রেলওয়ে। এদিকে সকাল থেকে সিলেট স্টেশনে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও আখাউড়াগামী ডেমো ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব ট্রেনের যাত্রীরা। তবে ক্ষতিগ্রস্ত ব্রিজ মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্মকর্তারা। এর আগে 16 জানুয়ারি এবং 25 জানুয়ারি একই স্থানে ব্রিজটি দেবে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ভারতের আসামে আজ ৬৫টি আসনে বিধানসভার নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ ৫৩৮ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পর্যন্ত ৭০% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের ভূমি হস্তান্তর সহ বিভিন্ন দেশের সংখ্যালঘু অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব পায়। আমরা নির্বাচন বিষয়ে কথা বলেছিলাম স্থানীয় সাংবাদিক মানস দাসের সঙ্গে, তিনি জানিয়েছেন বিস্তারিত। আসামের অ্যাসেম্বলি ইলেকশনের প্রথম চরণের নির্বাচন আজকে হলো ৪ তারিখে এবং আগামী ১১ তারিখে আবার আসামের দ্বিতীয় চরণের ভোট গ্রহণ নেওয়া হবে। আজকে মূলত বরাক উপত্যকায় এবং পাহাড়ি অঞ্চল নর্থ ব্যাংক অফ ব্রহ্মপুত্র সেইগুলি জায়গাতে ভোট গ্রহণ করা হয়েছে। এখন অবধি যা খবর পাচ্ছি ৭০% ভোট গ্রহণ হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কংগ্রেস পার্টি, তিনিও প্রতিদ্বন্দ্বী। আসামের মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আপার আসাম থেকে এবং বিজেপি চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট সর্বানন্দ সোনোয়াল, উনি মাজুলি দ্বীপ থেকে প্রতিদ্বন্দ্বী। ভূমি হস্তান্তর নিয়ে বাংলাদেশের সাথে যেটা ভারতের একটা মুখ্য বিষয়, সেটা এই ইলেকশনে এক মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশ থেকে ইলিগাল মাইগ্রেন্টস ভারতে আসার সেটাও একটা মুখ্য বিষয় ছিল। গত বছর এই নিয়ে একটা নোটিফিকেশন ছিল যে ভারতের মাইনরিটিস যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের যারাই সাফার করেছে তাদেরকে নরেন্দ্র মোদী সরকার বলেছে যে ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্বের অধিকার দেওয়া হবে। আট ফুটবলার শেখ জামাল ধানমন্ডি ক্লাবেই থাকছে। হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ বাফুফের করা আপিল খারিজ করে এই আদেশ দেন। এর আগে 8 ফুটবলার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবে বলে রায় দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে বাফুফে। আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখলেন সুপ্রিম কোর্ট। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি, পাওয়া যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, জানালেন তদন্তকারী চিকিৎসক। পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যার কারণ জানা যায়নি এখনো, ইমাম সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। পেশাদার খুনিরাই খুন করে ড্রিক গ্যালারির কর্মকর্তাকে, জানালো পুলিশ। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জন নিহতের পর ওই বাড়িতেই মিলল 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র। জঙ্গি কার্যক্রম পরিচালিত হতো ধারণা পুলিশের। 10 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 28 টাকা কেজি দরে 2 লাখ টন গম সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। স্বাগত জানালেন চাষিরা। এবং 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে সরাতে হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান। মন্ত্রিসভায় সিদ্ধান্ত, ব্যবস্থা নিতে হবে অনুমোদনকারীর বিরুদ্ধেও, বললেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল সন্ধ্যা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।